আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে বলেছিলাম আমি আজকে শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে প্রত্যাবর্তনের একটা ব্যবস্থা করছে সরকার। সেটা প্রথম রাজনৈতিকভাবে চেষ্টা হচ্ছে। রাজনৈতিকভাবে চেষ্টা নাও যদি ফেল হয়, তাহলে শেষ অস্ত্র যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। এখন রাজনৈতিক চেষ্টাটা কিরকম? ধরুন, বাংলাদেশের বিএনপি বলুন, জামাত বলুন, সবাই কিন্তু তলায় তলায় ভারতের সঙ্গে যোগাযোগটা রাখছে। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন আমাদের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রণয় বার্মা, তিনি গিয়ে জামায়াতের সঙ্গে দেখা করেছিলেন, জামায়াতের আমিরের সঙ্গে। আপনাদের কাগজেও বেরিয়েছিল। জামায়াত কিন্তু এখানেও ভারতবর্ষ প্রতিনিধি দল পাঠিয়েছিল। এখন বিএনপি যে এইটা করতে পারে, সেটা কিন্তু ভারতবর্ষের একটা আন্দাজের মধ্যে ছিল যে বিএনপি ক্ষমতায় বসে চোখ উল্টে দিতে পারে। এখন জামায়াত হচ্ছে দ্বিতীয় বিরোধী শক্তি, হলো জামায়াতই আসল কন্ট্রোল করছে বিএনপিকে। এখন এই জামায়াতকে যদি পাগে আনা যায় রাজনৈতিকভাবে, তাহলে একটা সলিউশন বেরোতে পারে। আপনাদের মনে থাকতে পারে যে যখন সংসদে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যখন প্রস্তাবটা উঠলো, সালাউদ্দিন তুললেন, তখন জামায়াত কিন্তু তাদের প্রতিবাদটা রেজিস্টার করে রেখে দিয়েছিল। রেজিস্টার করা এই কারণে যে ভারতকে একটা বার্তা দেওয়া, আমরা যেটা বলে এসেছিলাম দিল্লিতে, যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, আমরা কিন্তু এই প্রস্তাবে সায় দিলাম না। আমরা বলেছিলাম যে এর জন্য আরো একটু সময় দরকার। এগুলো সবই আপনাদের জানা, আমি আপনাদের শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। এখন 2026 সালের ডিসেম্বরের মধ্যে কেন, এই প্রশ্ন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন। অনেকে লিখেছেন কোন সালে, ব্যঙ্গ করে। এই বছরই, অনন্তকাল তো ডিসেম্বর হতে পারে না, এই বছরে। তার কারণ হচ্ছে দীর্ঘদিন একটা জায়গায় বন্দি থেকে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁপিয়ে উঠেছেন। তার এই বদ্ধ জীবন তাকে আরো মানসিকভাবে অস্থির করে তুলেছে, সেটা ভারত বুঝতে পারছে। দ্বিতীয় কারণ হচ্ছে তার বয়স হয়েছে। এই বয়সে যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায়, মানুষের শরীর বলা যায় না, তাহলে পুরো পুরো দায়টা এসে পড়বে কার ওপরে? ভারতের ওপরে। ফলে ভারত এই অবস্থায় কোনো রকম রিস্ক নিতে চাইছে না। যা করো তাড়াতাড়ি করো, এবছরের মধ্যেই করো, ওই সেই বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেওয়া হয়েছে। মানে তার ওই জ্ঞাতার্থেই সমস্ত কিছু হচ্ছে। এখন জামায়াতে এই যে নরম মনোভাব, কারণ জামায়াত জানে দেশ চালাতে গেলে ভারতবর্ষ ছাড়া গতি নেই। জামায়াত তার জন্য তার যে কর্মীদের আছে, তারা এই ভারত বিরোধী যে বক্তব্যগুলো আছে, সেগুলোই কিন্তু অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে। ভারতের কথা শুনে যে দুটো রকম কাজ চলবে না, এক আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং আরেক দিকে আপনারা ভারত বিরোধিতা বক্তব্য রাখবেন। দুটো একসঙ্গে চলতে পারে না। একই রেল লাইনে দুটো গাড়ি চলতে পারে না। একটা উল্টোমুখী আর একটা সিধেমুখী গাড়ি দুটো একটা লাইনে চলতে পারে না। ফলে আপনাদের এই বিরোধিতা থেকে সরে আসতে হবে। জামায়াত কিন্তু কথা রেখেছে। এবং আমাদের যে রাষ্ট্রদূত প্রণয় বার্মা, তার সঙ্গে যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকে জামায়াতের আমির নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার মানে বাংলাদেশে ফেরার পথ, ভারতবর্ষ থেকে ফেরার পথ তারা মসৃণ করার জন্য যা যা করার তারা করবেন। তাদের সব কর্মী, বিএনপি পাশে না থাকলেও তাদের সব কর্মীরা থাকবে। এর জন্য কি হচ্ছে, এখন প্রণয় বার্মাকে সরিয়ে সেখানে আপাতত একজন অন্য রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে। দুজনের নাম শোনা যাচ্ছে, আরিফ মোহাম্মদ খান এবং MJ আকবর। আরিফ মোহাম্মদ খানকে, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি একসময় কংগ্রেসে ছিলেন, চূড়ান্ত হিন্দুত্ববাদী এবং মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি।
তিনি কিন্তু বিজেপিতে জয়েন করেননি। তার একটা নীতি আছে, আমি দল ভেঙে আমি অন্য দলে যাবো না, আমি একা একাই থাকবো, রাজনীতি ছেড়ে দেবো। তাকে একটা রাজ্যের রাষ্ট্রদূত করা হয়েছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না কোন রাজ্যের রাষ্ট্রের রাষ্ট্রদূত করা হয়েছিল, তো ভুলে গেছি সেটা। না, রাজ্যপাল করা, কোন রাজ্যের একটা রাজ্যপাল করা হয়েছিল। আর এম জে আকবর হচ্ছে একজন কলামিস্ট, সাংবাদিক, লেখক এবং বুদ্ধিজীবী। এই এম জে আকবরের অধীনে কিন্তু আমি কাজ করেছি। অত্যন্ত পণ্ডিত মানুষ, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু সব কটাতেই তিনি সাবলীল, এবং লিখতে ও পড়তে দুটোই পারেন। আপনি যে ভাষায় তার সঙ্গে কথা বলবেন, উনি সে ভাষাতেই তাকে জবাব দেবেন, এবং অত্যন্ত বিনয়ী, এবং প্রত্যেকটা মানুষের প্রতি তিনি শ্রদ্ধাশীল। এই দুজনের মধ্যে একজনকে আপাতত বাছার কাজ চলছে। এছাড়া এই পথ যদি কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে এখন পৃথিবীর যা অবস্থা, এবং ইরান যেভাবে উঠে পড়ে লেগেছে, আমি বলেছিলাম না হনুমানের লেজে আগুন দেবেন না। হনুমান কিন্তু লঙ্কা ছাড়খাড় করে দিয়েছিল, আর ইরান কি করলো, পুরো মধ্যপ্রাচ্য ছাড়খাড় করে দিল। এখন অনেক চুক্তির কথা শোনা যাচ্ছে, শান্তি সমঝোতার কথা শোনা যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন কোনো শান্তি সমঝোতা এখানে কাজ করবে না। আমেরিকাকে গ্যারান্টি দিতে হবে, যতক্ষণ না আমেরিকা গ্যারান্টি দিচ্ছে যে তারা দ্বিতীয়বার হামলার চক্রান্ত করবে না এবং তাদের আভ্যন্তরীণ ব্যাপারে মাথা গলাবে না, ততদিন পর্যন্ত ইরান কিন্তু থামবে না। আর ইরান জয় করা অত সহজ নয়, প্রথম দিন থেকে আমি বলে আসছি, আপনারা সাক্ষী। তারই প্রতিফলন এখন দেখতে যাচ্ছেন। ঠিক আছে, এখন বাংলাদেশের খবরে ফিরি। এখন হরমুজ প্রণালী পুরোটাই ইরানের হাতে। ভারতীয় জাহাজগুলো ভারতীয় রণতরী দিয়ে নিয়ে আসা হচ্ছে, দুটো করে রণতরী যাচ্ছে এবং সাবমেরিন যাচ্ছে, তার আগে এক একটা করে জাহাজ নিয়ে আসছে। বাংলাদেশের জাহাজকে নাকি ছাড়বে বলে একটা কথা বলেছিলেন ইরানের রাষ্ট্রদূত, সেই নিয়ে বাংলাদেশ খুব লাফালাফি করেছিল। আলটিমেটলি কিন্তু একটা জাহাজও বাংলাদেশে ছাড়েনি, আর ছাড়বেও না। অতএব ভারতবর্ষের কাছে মানে তেল এবং গ্যাসের সম্ভারটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই যেমন আমি গতকালকে আমার গ্যাস বুকিং করলাম, আমার কাছে রিসিপ্ট চলে এলো বা এসএমএস চলে এলো, 7 দিনের মধ্যে আমার সিলিন্ডার আমি পেয়ে যাব। 7 দিন মানে সেটা 6 দিন হবে, 8 দিন হবে না। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের গ্যাসের সমস্যা অনেকটাই হাল হয়েছে। কাগজে নানান রকম খবর বেরোয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা সাক্ষী আমি থেকেছি, সেটা হচ্ছে গ্যাস আমি চাইলাম এবং গ্যাস আমি সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে পেয়ে যাব, এরকম অ্যাসুরেন্স আমাকে এসএমএস মাধ্যম মানে ডিলার তিনি আমায় পাঠিয়ে দিলেন। এখন বাংলাদেশের যা ভূমিগত অবস্থা, তাতে ভারত ছাড়া কিন্তু বাংলাদেশের পথ নেই। ওই যতই জোর খাটান, প্রেশার ট্যাকটিক করুন, ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের নড়বার জায়গা নেই। ভারতবর্ষের হাতে জল রয়েছে, খাদ্য রয়েছে, তেল রয়েছে, চিকিৎসা ব্যবস্থা রয়েছে, ভিসা ব্যবস্থা রয়েছে, সবকিছুই ভারতের হাতে। তাহলে বিএনপির এই যে চ্যাংড়ামো যেটা হচ্ছে তারেক রহমানের, সেই চ্যাংড়ামোর ফল বিএনপি পাবে। এই কারণে আমি বলছি বিএনপি পাবে। তারেকের উইকেট খুব তাড়াতাড়ি যাবে, এবং কিভাবে যাবে উইকেট, কোন পন্থায় যাবে, সেটা আমি আগামীকাল বলবো। একদিনে তো সব বলবো না, আগামীকাল সব বলবো। এখন এই যে ব্যবস্থা, যেটা রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে সামলানোর চেষ্টা করা হচ্ছে তার দেশে ফেরানো, জামায়াতের হেল্প নিয়ে, সেটা যদি মানে ফেল করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। আর অর্থনৈতিক অবরোধ এমন তৈরি করা হবে যাতে বাংলাদেশে দুর্ভিক্ষ আরো তাড়াতাড়ি নেমে আসে। হয়তো আপনাদের অনেক কষ্ট হবে, আপনারা অনেকেই লেখেন সব বন্ধ করে দিন, সব বন্ধ করে দিন। আর সব বন্ধ করে দিলে 2 দিন বা যখন না খেয়ে থাকবেন না, তখন দেখবেন যে আপনারা বলবেন যে খাবার দিন, খাবার দিন। আর নইলে পরে এসে আমাদের বর্ডারের সামনে এসে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে ঢুকতে দিন, 71 সালের মতো অবস্থা হবে। ভারতবর্ষ সেটা চাইছে না। ভারতবর্ষ চাইছে কূটনৈতিক হাল একটা বার করে ঠান্ডাভাবে
পরিস্থিতিকে হাতের মধ্যে রেখে তাকে দেশে ফেরানো। এখন সেই প্রসেসটা অনেকটা এগিয়েছে। এই যে আমি কথাগুলো বলছি প্রত্যেক কটা কিন্তু কাগজেই বেরিয়েছে, আপনাদের কাগজেও বেরিয়েছে। এই যে কে কে কার কার নাম শোনা যাচ্ছে রাষ্ট্রদূত হিসেবে, আপনাদের কাগজেও নিশ্চয়ই বেরিয়েছে। আপনারাও সব খবর রাখেন। আপনাদের কাগজ যে খুব একটা ফেলে দেওয়ার মতো কাগজ তা নয়। যথেষ্ট বুদ্ধিমান সাংবাদিক সেখানে রয়েছেন এবং তাদের লেখনির ধারও কিন্তু অত্যন্ত বেশি, মানে কোনো অংশে কম নয়। তাই বলছি তাদেরকে একদিন চেপে রাখা হয়েছিল, এখন তারা কিন্তু ধীরে 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 সমস্তটা বলতে শুরু করেছেন। খবর তাদের কাছে ছিল, কিছু খবর পরবর্তীকালে আস্তে আস্তে মুখ খুলছে লোকের, জানতে পারছে, জেনে। এই যে আমায় যে আপনারা প্রশ্ন করেন, আপনি কোথায়, আপনি কি ওখানে ছিলেন? আপনাদের সাংবাদিকরা যখন খবরগুলো বার করে তখন কি সাংবাদিককে জিজ্ঞেস করেন আপনি কি ওই টেবিলের তলায় ছিলেন? তার কাজ হচ্ছে খবর বার করা। সেই যেমন খবর বার করে, আমিও তেমনি খবর বার করি। তো এই হচ্ছে সাম্প্রতিক অবস্থা। এই বছরের ডিসেম্বরের মধ্যে বা তারও আগে হতে পারে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমি আমি প্রতিদিন আপনাদের আপডেট দেব, প্রতিদিনই আপডেট দেবো। হয়তো প্রতিদিন হবে না, দু একদিন অন্তর অন্তর হয়তো আপডেট যখন হবে তখন আমি দেবো। কিন্তু শেখ হাসিনা দেশে এবছর ফিরছেনই, এটা একেবারে নিশ্চিত ধরে রেখে দিন। এবং সেখান থেকে তার নতুন কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে, যেখানে বিএনপিকে বাধ্য হয়ে এই সমস্ত ব্যবস্থা গিলতে হবে, কারণ তারেক রহমান আর তার সিংহাসনে থাকতে পারছেন না। তারেক রহমানকে ওই সিংহাসন পরিত্যাগ করে দেশত্যাগ করতে হবে। কারণ 10টি পয়েন্টে তিনি এগ্রি করেছিলেন, সেই 10টি পয়েন্ট থেকে তিনি পুরো বুক ফিরিয়ে নিয়েছেন এবং ভারতকে বোকা বানানোর চেষ্টা করেছেন। ভারত দ্বিতীয়বার সুযোগ দেয়, আমি বলেছিলাম আপনাদের, কিন্তু সেই সুযোগের অপব্যবহার যদি আপনি করেন, আপনি শত্রুর তালিকায় পড়ে গেলেন। আর শত্রুর তালিকায় যে পড়ে সে কিন্তু জীবনে আর ভারতের বন্ধু হয় না। যেমন আমি বলেছিলাম আমেরিকা 54 বছর লেগে গেছিল ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে, এই যে ঘটনাটাও ট্রাম্প করলেন, এবার 108 বছর লাগবে আবার আমেরিকা ভারত কাছাকাছি আসতে। যে সরকারি এখানে আসুক, বিজেপি একদিন যাবে, অন্য দল আসবে, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাই হয়। যে সরকারি আসুক, নীতির কিন্তু বদল হবে না। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই আমায় লিখেছেন যে পিছনের পর্দাটা একঘেয়ে হয়ে গিয়েছে, এটাকে একটু পরিবর্তন করুন, আর পর্দাটাও খুব একটা ভালো নয়, এটা তো একদিনে করা যাবে না। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি আমি এটার বিকল্প একটা ব্যবস্থা করতে, আপনারা একটুখানি আমায় সময় দেবেন। দ্বিতীয়, আমি একটা পোস্ট করেছি সকালবেলা যে শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যে, আবার বলছি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরানোর ব্যবস্থা ভারত করতে পারে। ডিসেম্বরের মধ্যে ফেরত করার ব্যবস্থা ভারত করতে পারে। আমি কিন্তু দুবার বলে দিলাম, এটা এখনো সবকিছু নিশ্চিত নয়। বিষয়টা নিয়ে আমাকে আরো খোঁজ খবর করতে হবে। খোঁজ খবর নিয়ে আমি এই ভিডিওটি কালকে করব। আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হবে না। চারদিকে এত জলঘোলা হচ্ছে, হাদির হত্যাকারীদের ফেরত দেওয়া হবে, অথচ বারবার ইউনূস আমল থেকে তারেক রহমান পর্যন্ত সবাই শেখ হাসিনাকে হাতে চায়, মানে ফাঁসি দেওয়ার জন্য এত লাফালাফি। যত যাদের রাগ আছে না, সেই রাগটা মেটানোর জন্য। কিন্তু ব্যাপারটা সেখানে নয়, ব্যাপারটা অন্যত্র। এটা হচ্ছে আমাদের এই সনাতনী ধর্মে না, এ তো 5000 বছরের পুরনো ধর্ম, তার মধ্যে অনেক রাজা রাজারা এসছে, অনেক পুরনো কথা বলে তো আর লাভ নেই। মানে আমি মুঘল আমল দিয়ে শুরু করব না, আমি আমাদের মানে জাতীয় নায়ক যারা ইতিহাসে অনিলিখিত রয়ে গেছেন, আমি তাদের কথা দিয়ে একটু শুরু করি। যে তাদের কাছে যারা আশ্রয় চেয়েছিলেন, তারা কেউ কিন্তু আশ্রিতকে কখনো শত্রুর হাতে তুলে দেননি। এটা আমাদের সনাতন ধর্ম। যেমন রানা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান, জয় সিং, শিবাজি মহারাজ, সম্ভাজি মহারাজ, এই প্রচুর এরম নাম রয়েছে, যারা
যাকে শত্রু মনে করতো না, সে যদি আশ্রয় চাইতো, আশ্রয় দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকতো, এবং তার জন্য, তাকে বাঁচানোর জন্য যুদ্ধ পর্যন্ত তারা করেছে। শেখ হাসিনা বর্তমান কালের ব্যাপার। তবে বর্তমান কালে আপনারা শেখ হাসিনাকে দেখছেন, কিন্তু আমাদের সনাতনী ধর্মে কিন্তু এটাই রয়েছে যে আশ্রিত তোমার কাছে এলে তাকে সর্বদা হাত জোর করে তাকে রেখে দাও। আমাদের এখানে কি আসেননি? শ্রীলঙ্কায় যখন বিক্ষোভ হলো, বিদ্রোহ হলো, সমস্ত মন্ত্রী এবং প্রেসিডেন্ট সব এসে দিল্লিতে আশ্রয় কেড়েছেন। সাম্প্রতিক নেপালে কেপি ওলি শর্মা এবং তার মন্ত্রী পরিষদের 8 জন কোথায় আশ্রয় নিয়েছেন? কেউ দিল্লিতে, কেউ সিকিমে। সেখানে শেখ হাসিনাও আছেন। ভারত তাকে তুলে নিয়ে এসছে, তিনি তো আসেননি, তাকে তুলে নিয়ে এসছে। ফলে ভারতের দায়িত্ব আরো বেশি। এই যে ইদানিং এখন অনেক একটা কথা উঠেছে, সব ঝুড়িতে, সব ডিম এক ঝুড়িতে থাকবে কেন? এই নীতি ভুল। ভারতও কিন্তু চেষ্টা করেছিল এই ঝুড়িগুলোকে চেঞ্জ করার, যেমন পাকিস্তানের আমলে করেছে, বাজপেয়ীজি করেছিলেন, লাহোর বাস যাত্রা শুরু করেছিলেন, তারপরেই কার্গিল হয়ে গেল। সেটা ভুলে গিয়ে নরেন্দ্র মোদী সোজা মারিয়াম নওয়াজের মেয়ের বিয়েতে বিনা আমন্ত্রিত হয়ে নওয়াজ শরীফের সঙ্গে গিয়ে দেখা করলেন, এবং তার মার সঙ্গে দেখা করলেন, মেয়ের সঙ্গে দেখা করলেন, সকলের সঙ্গে দেখা করলেন, উপহার টুপহার দিলেন। তারপরেতে আপনার বাংলাদেশে আসুন, বিএনপির আমলে কি ঘটেছিল আপনারা জানেন, আগের বিএনপি সরকারের আমলে। নতুন করে বলে ভিডিওকে লম্বা করে লাভ নেই। পরের বারে কিন্তু আবার চেষ্টা করা হয়েছিল। খালেদা জিয়া মারা যাবার পর তাকে শোকবার্তা জানাতে ভারতের সর্বোচ্চ দ্বিতীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যিনি কূটনৈতিক মহল থেকে উঠে এসে নিজের যোগ্যতায় ভারতের দ্বিতীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, জয়শঙ্করজি, তিনি নিজে উপস্থিত হয়েছিলেন। তিনি কিন্তু কোনো দূত পাঠাননি। তিনি চেয়েছিলেন যে বিএনপির সঙ্গে ভারতবর্ষের একটা ভালো সম্পর্ক তৈরি হোক। ঝুড়ি কিন্তু আলাদা করতে চেয়েছিলেন, যেমন পাকিস্তানের বিরুদ্ধে সময় করেছিলেন, তেমনি এখানে করে। আচ্ছা, পাকিস্তানে যখন আমার নরেন্দ্র মোদী গেলেন, তারপরে কিন্তু আমাদের এই পেহেলগাঁও হয়ে গেল। পেহেলগাঁও হয়েছে, তার আগে তার কাশ্মীরের গন্ডগোলগুলো হয়েছে। তো যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাব না, বলতে ভুলে গেছিলাম বলে বললাম। তো এবারেও কিন্তু ঝুড়ি চেঞ্জ করার চেষ্টা করেছিল। ঠিক আছে, তারেক রহমানকে দিয়ে ব্যাপারটা আপাতত সামলানো যাক, তারপর বাকিটুকু চেষ্টা করা হবে। কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসে তার পুরনো জায়গাতে ফিরে গেলেন। তাদের যে একটা নীতি আছে, ভারত বিরোধী নীতি, সেই নীতি অনুযায়ী তিনি কাজ করতে শুরু করেছেন। তখন তো 10 নম্বর পয়েন্ট তুমি সব কাটা মুন্ডু, না না, হ্যাঁ 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 হ্যাঁ, সব হ্যাঁ করে দিয়েছে। গতকালকে যে আপনাদের খলিলুর রহমান এসেছিলেন, তিনি খুব চাপের রাজনীতি করতে গেছিলেন, বা কূটনীতি বলতে পারেন, যে শেখ হাসিনাকে প্রথমেই চেয়ে একটু চাপ বাড়াও। কিন্তু চাপ বাড়াচ্ছেন, মানে চাপের রাজনীতি করছেন কার কাছে? জয়শঙ্করের সঙ্গে, যিনি 40 বছর ধরে কূটনীতিকে গুলে খেয়ে ফেলে দিয়েছেন। সেই জয়শঙ্করজির সঙ্গে আপনি চাপের রাজনীতি করতে গেছেন। যা হবার তাই হলো, আপনাকে পুরো ধুনে দিল, এবং আপনাকে শূন্য হাতে ফিরতে হলো। এবং পরিষ্কার বলে দেওয়া হলো যে শেখ হাসিনার আমলের কোন রকম চুক্তি তার পুনর্বহাল হবে না। এটা পরিষ্কার বলে দিয়েছেন। কারণ শেখ হাসিনাকে আমরা ওই পরীক্ষিত হয়ে গেছে যে বাংলাদেশের ব্যাপারে একটা ঝুড়িতে ডিম রাখতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগকে এখন আপনারা নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে তারপর আপনারা ভারতের কাছে সব সাহায্য চাইছেন। এ বললে তো হবে না। এখন ভারতের হাতে তো সব অস্ত্রগুলো ভারতের হাতে, জল থেকে আর আপনার এই তুলা পর্যন্ত সব অস্ত্র ভারতের হাতে, টাকা পয়সাও নেই।
সেই ভারতের সঙ্গে আপনারা এসছেন খেলতে, ডাঙ্গুলি খেলা বলে না, ডাঙ্গুলি খেলতে এসছেন। আমি এবার একটা গল্প বলি আপনাদের। একটা লোকের খুব চুলকোনোর অভ্যেস ছিল, যেখানে পারত সব সময় চুল করছে, এরকম করে চুলকে যাচ্ছে, এরকম করে চুলকে যাচ্ছে। তা একদিন সন্ধ্যেবেলা হয়ে গেছে, নৌকো ঘাটে এসছে, দেখছে একটাই নৌকো রয়েছে। সে বসে বসে হুকো টানছে। মাঝি বলছে, মাঝি আমাকে একটু ওই পারে একটু ছেড়ে দাও। মাঝিও তেমনি বদমাইশ। মাঝি বলে, ঠিক আছে, পয়সা লাগবে না, আর তুমি, তোমার তো অভ্যেস হচ্ছে গা চুলকানো, তুমি চুলকিও না। তুমি যদি না চুলকে থাকো এই পুরো পারাপার হওয়া অবধি, তাহলে আমি তোমার থেকে পয়সা নেবো না। আর যদি চুলকাও তাহলে পরে আমি তোমার থেকে 10 গুণ পয়সা নেবো। বলেছে, ঠিক আছে, 10 মিনিট তো লাগবে, না চুলকিয়ে থেকে যাবো। এইবার মাঝ নদীতে যখন গিয়েছে, তখন সে ফটাস ফটাস করে মারছে। তখন মাঝি জিজ্ঞেস করছে, কি হলো, তুমি মারছো কেন? বলছে, ও তো মশা কামড়াচ্ছে। বলছে, মাঝ নদীতে হাওয়া বইছে আর তোকে মশা কামড়াচ্ছে? তখন বলছে, এই মশা তুমি দেখতে পাবে না মাঝি, এই মশা হচ্ছে ভেতরের মশা, সেই মশাগুলো কামড়াচ্ছে। আর আমাদের বিএনপির হচ্ছে ভেতরের মশা আছে। যতই সুযোগ দেওয়া হোক, যতই তাকে ভালো প্রস্তাব দেওয়া হোক এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হোক, তারা কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেবে না। তাদের পূর্বের নীতিতে তারা থেকে যাবে। ফলে আমাদের কাছে, ভারতের কাছে শেখ হাসিনা একটাই ঝুড়ি, যে ঝুড়িতে এক সমস্ত ডিমগুলো রাখা হবে বলে ভারতবর্ষ স্থির করে নিয়েছে। ভারতবর্ষ শেখে, পরিস্থিতির দিক দিয়ে শেখে, আর ভারতবর্ষ মানুষকে সুযোগ দেয়। সুযোগের যে সদ্ব্যবহার করবে, তাহলে পরে সে বেঁচে যাবে। মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু কি করেছিল আপনাদের মনে আছে? সেখান থেকেই তো রোগটা, ছোঁয়াচে রোগ আপনাদের ধরলো, ইন্ডিয়া বয়কট। 1 বছরের মধ্যে মইজু বুঝে গেল যে অত্যন্ত কঠিন ব্যাপার, এসে সরার পায়ে পড়ে গেল। মইজু বেঁচে গেল, আত্মসমর্পণ করলো, মইজু বেঁচে গেল। কেপি শর্মা ওলিকে রকে দিয়ে ম্যানেজ করে, সুশীলা ম্যাডামকে ম্যানেজ করে কেপি শর্মা ওলিকে আবার দেশে ফেরত পাঠানো হলো ওই মন্ত্রীবর্গ। তো ভারতবর্ষ এখন উল্টো রাস্তা ধরবে। কি রাস্তা ধরবে আমি তা জানি না। আমাদের এখন ব্যাপারটা সবে কানে এসছে আমার, এখন আমাকে কনফার্ম করতে হবে। তাই আপনাদের কাছ থেকে আমি একটা দিন সময় চেয়ে নিলাম। আজকে বললাম কেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে না। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ এক হচ্ছে, তিনি আমাদের চোখে নির্দোষ, আমাদের চোখে। আপনাদের যে আইনে তাকে দোষী ঘোষণা করা হয়েছে, সেই আইনে আর সেই আদালতের কোনো মান্যতা নেই। ভারত মান্যতা দেয় না। আপনাদের সরকারকে যেমন মান্যতা দেয় না, একদলীয় সরকার মনে করে, তেমনি একেও, তার রায়কেও মান্যতা দেয় না। ফলে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আশা ছেড়ে দিন। শেখ হাসিনা যাবেন, নিজের জোরে যাবেন, এবং কারণ ভারতের হাতে সব তাস আছে। যেদিক দিয়ে মোচড়াবার চেষ্টা করবে সেদিক দিয়ে মোচড়াবে। তারেক রহমান কিন্তু টিকতে পারবেন না। আজকে এই ভিডিওটা সংরক্ষণ করে রাখুন।